এক গ্রামে ভয়ঙ্কর একটা মানুষখেকো দানব গ্রামবাসীদের প্রতিদিন গিলে ফেলতে শুরু করে। কিন্তু একদিন তাদের এই গ্রামে এক বোকা গরিব ছেলের আগমন ঘটে। সে পুরো গ্রামবাসীকে জানায় সে এই ভয়ঙ্কর দানবটিকে মেরে ফেলতে পারবে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে বন্দি করে বেঁধে রাখে। এখন কথা হচ্ছে, এই বোকা গরিব ছেলেটি কি এই গ্রামকে দানবের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি এই দানবের হাতে তার নিজের প্রাণকে বিসর্জন দিতে হবে? আজকের গল্পটি অনেক রোমাঞ্চকর হতে চলেছে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢোকা যাক। বন্ধুরা, আমি হিমাদ্রি তুষার, আর আপনারা দেখছেন সিনেবক্স। গল্পের শুরুতে আমরা ইয়ং নামের 10 বছরের একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, আর সে তার বাবার সাথে মাছ ধরার জন্য নদীতে এসেছে। হঠাৎ করে ইয়ং তার বাবাকে বলে, বাবা, আমাকে এক আঙ্কেল বলেছে এই নদীতে ভয়ানক এক মানুষখেকো দানব বসবাস করে। কিন্তু তার বাবা তার কথায় কোনো পাত্তা না দিয়ে মুহূর্তের মধ্যেই নদীতে ঝাঁপ দেয়। তারপর তার বাবা পানি থেকে বেরিয়ে এসে তাকে বলে, আমি তো ভেবেছিলাম এটা হয়তো বা কোনো মাছ হবে। এই কথা বলে সে আবারও নৌকায় উঠে পড়ে। তখনই তারা নদীর মধ্য থেকে ভয়ানক কিছু একটার উপস্থিতি টের পায়। মুহূর্তের মধ্যে সেই দানবটি তাদের নৌকাটিকে উল্টো করে ফেলে দেয়। এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ংয়ের বাবা পানিতে পড়ে যায়। ইয়ং তার চোখের সামনে ভয়ানক এক মানুষখেকো দানবকে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই দানবটি তার বাবাকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই পানির রং ক্রমশই লাল হতে শুরু করেছে। এর মানে এই ভয়ানক দানবটি তার বাবাকে মেরে ফেলেছে। ইয়ং তার বাবাকে হারিয়ে একদম কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর তার বাবার লাশটি পানির উপরে ভেসে ওঠে। এটা দেখতে পেয়ে ইয়ং আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে অনেক জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই ইয়ং এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এখনো সে মাঝে মাঝে স্বপ্নের মধ্যে এই দৃশ্যটাকে বারবার দেখতে পায়। এরপর তার সব থেকে প্রিয় বন্ধু ডং তাকে ঘুম থেকে ডেকে তোলে, আর সে তাকে বলে, আমি সেই কখন থেকে তোমাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করছি, কিন্তু তুমি কিছুতেই আমার কথা শুনছো না। যাই হোক, এরপর তারা দুজন বাইরে ঘুরতে চলে যায়। তারা বাইরে বেরিয়ে এসে গ্রামের সবার খোঁজ খবর নিতে থাকে। এরপর ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির সাথে দেখা করতে যায়। ইয়ং তার গার্লফ্রেন্ডকে বলে, চলো সুজি, আমরা দূরে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করি। আর এই কথা বলার সাথে সাথে সেখানে সুজির বাবা চলে আসে, তাই বাধ্য হয়ে ইয়ং সেখান থেকে চলে যায়। এরপর ইয়ং বাজারের দিকে চলে আসে। তখনই একটি লোক চিৎকার করতে করতে এসে বাজারের সবাইকে বলে, নদীতে একটি মানুষের বীভৎস মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপর গ্রামবাসীরা সবাই মিলে সেই নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে গিয়ে তারা সেই মৃতদেহটিকে দেখতে পায়। এই লাশটিকে দেখে গ্রামের একজন বৃদ্ধ লোক সবাইকে বলে, এই ভয়ানক দানবটি হলো আমাদের পূর্বপুরুষদের আত্মা, যে আমাদের গ্রামের সবার ওপর প্রতিনিয়ত নজর রেখে যাচ্ছে। 10 বছর আগে তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য 2টো করে বলি দেওয়া হয়েছিল, কিন্তু অনেক বছর পরে সেই দৃশ্য আবারও দেখা গেল। এর মানে হচ্ছে আমাদেরকে পুনরায় আবার নতুন করে বলি দিতে হবে। এই কথা শুনে সুজির বাবা বৃদ্ধ লোকটিকে বলে, এই লোকটি সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছে। সবাই নিজের প্রাণকে খুব ভালোবাসে, তাই কেউ বলি দিতে রাজি হবে না। আর এই বলি দেওয়ার কথা শুনে সবাই এখান থেকে পালিয়ে যায়। এরপর ইয়ং তার গার্লফ্রেন্ড সুজির কাছে এসে বলে, তুমি ভুলেও কখনো ওই নদীর পাড়ে কাপড় পরিষ্কার করতে যাবে না, কারণ ওখানে ওই মানুষখেকো দানবটি প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। আর এই কথা বলে ইয়ং সেখান থেকে চলে যায়। এরপর সেখানে সুজির বাবা চলে আসে আর তার কাছে জিজ্ঞাসা করে, সুজি, তোমার ভাই কোথায় গিয়েছে? যাও, তুমি জলদি করে তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো। যাই হোক, সে তার বাবার কথা মতো তার ভাইকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পরেও সে তার ভাইকে কোথাও খুঁজে পায় না। এরপর এই কথা শুনে গ্রামের সবাই মিলে সেই বাচ্চাটিকে খোঁজার জন্য নদীর পাড়ে চলে আসে। আর তারা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দূর থেকে একটা চিৎকার শুনতে পায়। তারা সেখানে গিয়ে দেখতে পায় সেই নদীর মধ্যে বাচ্চা ছেলেটির লাশ ভেসে উঠেছে। আর মৃতদেহ দেখে সেখানকার গ্রামবাসীরা আরো বেশি ভয় পেয়ে যায়। সুজি তার ভাইয়ের মৃতদেহ দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এর পরের দিন আমরা সেই বৃদ্ধ লোকটিকে আবারও দেখতে পাই, যে কিনা একটি মূর্তির সামনে বসে যজ্ঞ করছে। আর সে বলতে থাকে, এরপর থেকে এক এক করে বলি চলতে থাকবে। কিন্তু তখনই সেখানে সুজির বাবা চলে আসে। সে এই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই সাথে মূর্তিটিকে লাথি দিয়ে বৃদ্ধের যজ্ঞটি নষ্ট করে দেয়। সে সবাইকে বলে, এটা কোনো আত্মা নয়,
এটা হলো মানুষ খেকো দানব। সে সবাইকে ধীরে ধীরে এক এক করে মেরে ফেলবে। কিন্তু এখানে পরিস্থিতি এমনই যে কেউ তার কথা বিশ্বাস করে না, বরঞ্চ সবাই তাকে একটি ঘরের মধ্যে আটকে দেয়। তার মেয়ে সুজি তাকে খাবার খাইয়ে নীরবে সেখান থেকে চলে যায়। এরপর যখন গভীর রাত হয় তখন সে পিছন থেকে অনুভব করে কেউ যেন তার নাম নিয়ে তাকে পিছন থেকে ডাকছে। আর সে বুঝতে পারে এই অজানা আওয়াজটি আর কারো নয়, এটা হলো সেই ওয়াটার দানব যে তার ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু যেহেতু সে বাধা অবস্থায় ছিল তাই সে কিছুই করতে পারে না। আর এরপর দেখা যায় সেই দানবটি তার কাছে চলে আসে এবং তার দেহ থেকে মাথাটি আলাদা করে তাকে সেখানেই মেরে ফেলে। যাই হোক, পরের দিন সকালে তার মেয়ে যখন তার বাবাকে দেখতে আসে তখন সে তার বাবার এই করুণ অবস্থা দেখে অবাক হয়ে যায়। আর সেই সাথে সে কান্নায় ভেঙে পড়ে। আর এখন তার পরিবারে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। এরপরে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই এই সুযোগে সেই বুড়ো লোকটি সবাইকে আরো বেশি উস্কাতে থাকে। সে সবাইকে বলে এবার আমাদের কাউকে না কাউকে বলি দিতেই হবে, তবেই আমাদের পূর্বপুরুষের আত্মার শান্তি পাবে, আর তবেই এই ভয়ঙ্কর হত্যালীলা বন্ধ হবে। এরপর সে সবাইকে বলে এবার সুজিকে বলি দেওয়া হবে। এখানে একটু দূর থেকে সুজির বয়ফ্রেন্ড ইয়ং এই কথা শুনে এগিয়ে আসে। সে তাদের সবার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। সে সবাইকে বলে এটা কিছুতেই হতে পারে না। কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজি এসে উপস্থিত হয় এবং সে সবার সামনে জানায় সে নিজেকে ওই দানবের কাছে বলি দিতে একদম প্রস্তুত আছে। এরপর ইয়ংকে সবাই সেখান থেকে তাড়িয়ে দেয় আর তাকে বন্দি করে একটা সিক্রেট রুমের মধ্যে আটকে রাখা হয়। কিন্তু ইয়ং এই বাধা উপেক্ষা করে চুপি চুপি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। সুজি তার বয়ফ্রেন্ডকে বলে প্রথমে যখন তুমি আমাকে তোমার সাথে পালিয়ে যেতে বলেছিলে জানো ইয়ং, তখন আমি বেশ খুশি হয়েছিলাম, কিন্তু এখন এই কথাটা মনে পড়ে আমার খুব বেশি দুঃখ অনুভব হচ্ছে আর আমি এখন মরতে চাই। এই কথা শুনে ইয়ং অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় সে যে কোনো উপায়ে মানুষকে দানবকে মেরে ফেলবে। এরপর ইয়ং তার কাজিনের সাথে দেখা করতে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ইয়ং এর কাজিন তাকে হেল্প করার জন্য রাজি হয়ে যায় এবং সে তার সাথে আরো বেশ কিছু মানুষকে একত্রিত করে নেয় যারা সবাই ওই দানবটিকে মারার জন্য হাতিয়ার বানাতে শুরু করে। এর পরের দিন তারা সবাই প্রস্তুতি নিয়ে একটি নৌকা করে নদীর মাঝে এসে উপস্থিত হয়। অন্যদিকে দেখা যায় সুজিকে বলি দেওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নদীর পাড়ে নিয়ে আসা হয় এবং তাকে একটি নৌকায় করে নদীর মধ্যে ছেড়ে দেয়। এই সমস্ত কিছু দেখে ইয়ং পুরো গ্রামবাসীকে বোঝানোর অনেক চেষ্টা করে যে এটা তোমাদের অন্ধবিশ্বাস, যে দানবটি মানুষদেরকে মেরেছে এটা কোনো আত্মা নয়, সেটা মূলত একটা মানুষ খেকো দানব। যারা আমাকে সাহায্য করতে চাও তারা আমার সাথে যোগ দিতে পারো। আর এই কথা শুনে গ্রামবাসীদের মধ্য থেকে দুইটি ছেলে সামনের দিকে এগিয়ে আসে। তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এরপর তারা সবাই নৌকায় এসে একত্রিত হয় এবং সেই ওয়াটার দানবের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে তারা পানির মধ্য থেকে কিছু একটার উপস্থিতি টের পায়, তাই সবাই সেটাকে দেখার জন্য সামনের দিকে যায়। এর মধ্যেই একটি ছেলে তখন পানিতে ঝাঁপ দেয়। সে পানির মধ্য থেকে বাইরে এসে সবাইকে বলে আমি সমস্ত জায়গায় ওই দানবটিকে খুঁজলাম কিন্তু কোথাও তাকে পেলাম না। এরপর সেই ছেলেটি মজা করে বাকি সবাইকে ভয় দেখানোর জন্য পানিতে ডুবে যাওয়ার অভিনয় করে। কিন্তু এখানে তার করা সেই নাটকটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়, কারণ এমন সময় সত্যি সত্যি সেই ছেলেটিকে দানবটি গিলে ফেলে আর এরপরেই পানির রং ক্রমশই লাল হতে শুরু করে। আর দানবটি কিছুক্ষণ পরে সেই ছেলেটির কাটা মাথা তাদের নৌকার দিকে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়, তারা কি করবে বুঝে উঠতে পারে না। ঠিক সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে সেখানে সেই মানুষ খেকো দানবটি উপস্থিত হয়। তাদের সবাইকে মেরে ফেলার জন্য ওয়াটার দানবটি তাদের সবার উপর হামলা শুরু করে। এরপর সেই ভয়ঙ্কর মানুষ খেকো দানবটি তাদের নৌকায় উঠে পড়ে আর এক এক করে সবার উপর হামলা শুরু করে। এখানে নৌকার সবাই একত্রিত হয়ে তার উপরেও হামলা শুরু করে, কিন্তু ওয়াটার দানবটি ছিল খুবই চালাক, তাই সে বারবার তাদের হাত থেকে বেঁচে যায় আর কৌশলে এক এক করে তাদের সবার উপর হামলা করতে শুরু করে। তখন তারা কোনো উপায় না দেখে একসঙ্গে একত্রিত হয়ে সেই দানবের উপর হামলা করে। তাই দানবটি তাদের হাত থেকে বাঁচার জন্য আবারও পানিতে ঝাঁপ দেয় এবং মুহূর্তের মধ্যে সে সেখান থেকে পালিয়ে যায়। তারা সবাই বুঝতে পারে এই দানবটি এত সহজে তাদের সবাইকে ছেড়ে দিবে না, সে তাদের সবাইকে মারার জন্য নিশ্চয়ই আবারও ফিরে আসবে। এরপর দেখা যায় রাত্রিবেলা তাদের মধ্যে থেকে একজন সহযোদ্ধা ভীষণভাবে ঘাবড়ে যায়, তাই সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে বাড়িতে চলে যাবে।
এরপর সে নৌকা থেকে নেমে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তার বাড়িতে ফেরার রাস্তাটি ছিল একদমই শুনশান নিরিবিলি। সে ভয়ে ভয়ে সেই নিরিবিলি জঙ্গল থেকে বাড়িতে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারে তার আশেপাশে কোনো কিছু একটা রয়েছে। আর তার সেই সন্দেহটা একদমই সঠিক হয়, কারণ সত্যি সত্যি সেখানে সেই অটার দানবটি তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর একটি সুযোগ বুঝে সে তার উপর হামলা করে দেয়। ছেলেটি অটার দানবের হাত থেকে বাঁচতে পারে না, আর তাই সে অটার দানবের হাতেই মারা যায়। এরপর সেই অটার দানবটি আবারও শিকার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর সে নৌকায় এসে পৌঁছায়, যেখানে ইয়ং এবং তার বাকি সাথীরা উপস্থিত ছিল। আসলে নৌকায় থাকা সকল লোকেরাই জানতো ওয়াটার দানবটি আবারও তাদের নৌকায় হামলা চালাবে। যেই ওয়াটার দানবটি নৌকার মধ্যে প্রবেশ করে তখনই তারা তাকে একটি রুমের মধ্যে আটকে ফেলে আর সব দিক থেকে তীর মারতে শুরু করে। এর ফলে ওয়াটার দানবটি রেগে গিয়ে সেখানকার সবকিছুকেই ভেঙে ফেলতে শুরু করে। যেসব জায়গা থেকে তীর বের হতে থাকে দানবটি সেখানেই ভাঙতে শুরু করে। ভাঙতে ভাঙতে সে সমস্ত দেয়ালগুলোকেই ভেঙে ফেলে। সে মানুষদেরকে গিলে ফেলার জন্য তাদের উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু এখানে থাকা মানুষগুলো বুদ্ধি করে সেই দানবটিকে তাদের জালে আটকে ফেলে এবং তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করে দেয়। তারা দানবটিকে বন্দি অবস্থায় তাদের গ্রামে নিয়ে আসে। তারা গ্রামে পৌঁছানোর পর গ্রামের মানুষ সেই ওয়াটার দানবটিকে বন্দি অবস্থায় দেখে খুবই অবাক হয় এবং সেই সাথে তারা অনেক খুশি হয়। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় পরের দিন সকালবেলা দানবটিকে আগুনে জ্বালিয়ে দিবে। যখনই সেখানে এমন কথাবার্তা চলছিল তখনই সেই বৃদ্ধ লোকটি এখানে চলে আসে এবং দানবটিকে সে চোখের সামনে দেখেও তা বিশ্বাস করে না। তবুও সে বলতে থাকে এই সব কিছু আমাদের পূর্বপুরুষের অখুশি হওয়া আত্মার কারণেই হচ্ছে। কিন্তু তখন তার কথা গ্রামবাসীরা কেউ বিশ্বাস করে না, কারণ এখন সবাই সেই দানবটিকে বন্দি থাকা অবস্থায় দেখে। এরপর তারা কিছু দূরে একটা পার্টির আয়োজন করে আর তারা সেখানে সবাই এনজয় করতে থাকে। অন্যদিকে আমরা সুজিকে এবং তার বয়ফ্রেন্ডকে একসাথে দেখতে পাই, যারা একটি আলাদা রুমের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কিছুদিনের মধ্যে তাদের জীবনে কত কিছুই না হয়ে গেল। সুজি এখন পৃথিবীতে সম্পূর্ণ একা, তাই তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা একসাথেই থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি যখনই চোখ খুলে তখন সে দেখে সেই মানুষ খেকো দানবটি খাঁচার মধ্যে নেই, সে খাঁচা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেছে। এজন্য সেই বৃদ্ধ লোকটি চারদিকে সেই দানবটিকে খুঁজতে শুরু করে, কিন্তু এমন সময় সেই দানবটি তার সামনে এসে তাকেই মেরে ফেলে এবং গ্রামে বাকি মানুষদের কাছে গিয়ে তাদেরকেও মেরে ফেলতে শুরু করে। এদিকে ইয়ং এর সব থেকে প্রিয় বন্ধু ডং মেন্টালি পাগল ছিল। পথে তার সাথে দানবটির ধাক্কা লেগে যায়। সে দানবটিকে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আমি তোমাকে ভয় পাই না। এই বলে সে দানবের কাছে গিয়ে তাকে কামড়াতে শুরু করে, কিন্তু তখনই ওই দানবটি ইয়ং এর বন্ধুকেও মেরে ফেলে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে তাদের সাথীদের এরকম অবস্থা দেখে খুবই দুঃখ পায়, কিন্তু পাশাপাশি তাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুনও জ্বলে ওঠে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যতক্ষণ পর্যন্ত তারা ওই দানবটিকে মারতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই প্রতিশোধ নিতে ক্ষান্ত হবে না। তাতে করে যদি তাদের দেহের প্রাণও চলে যায় তারপরেও তারা দানবটিকে মেরে এই প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর তারা আরও একবারের মতো নৌকা নিয়ে সেই নদীর মাঝখানে চলে যায় আর দানবটিকে মারার জন্য তারা হাতিয়ার নিয়ে প্রস্তুতি নেয়। ইয়ং নৌকা থেকে নেমে একটি ভেলায় করে একটু দূরে অবস্থান নেয় এবং সেই দানবটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু যখনই সেই পানির ভেতর সেই দানবটির উপস্থিতি টের পায় তখনই সে পানির মধ্যে ঝাঁপ দেয়। পানিতে ঝাঁপ দেওয়ার পর সে দানবটিকে চারদিকে খুঁজতে থাকে, কিন্তু একটু পরেই সে দানবটিকে তার চোখের সামনে দেখতে পায়। তখনই দুজনের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। যেহেতু দানবটি ইয়ং এর তুলনায় বেশি শক্তিশালী ছিল তাই সে ইয়ংকে ধাক্কা দিয়ে আবারও নৌকায় ফেরত পাঠায়, কিন্তু তারপরেও সেই দানবটি তার পিছু ছাড়ে না। দানবটি ইয়ং এর পিছু করতে করতে নৌকায় এসে হাজির হয়। যখনই দানবটি নৌকায় এসে পৌঁছায় তখনই বাকি যোদ্ধারা দানবটির ওপর আক্রমণ করতে শুরু করে। ধীরে ধীরে ওই দানবটি সবাইকে মারতে শুরু করে। ইয়ং দানবটির শরীরে তীর ছুঁড়ে মারে। তীরটি দানবের শরীরে ঢুকে যাওয়ার পর সে কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু পাশাপাশি ইয়ংও অসুস্থ হয়ে পড়ে। আর এখন এই দানবটির একমাত্র টার্গেট ছিল ইয়ং। সে যে কোনো মূল্যেই ইয়ংকে মারতে চায়। সে যখনই ইয়ংকে মারতে যাবে তখনই ইয়ং এর বাকি সদস্যরা ইয়ংকে বাঁচাতে দানবটিকে আটকাতে শুরু করে। তারা এক একজন তাকে চাকু এবং বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে।
কিন্তু দানবটি এতটাই শক্তিশালী ছিল যে সে সবাইকে পরাজিত করে তাদের সেখানেই মেরে ফেলে। এসব দেখে ইয়ং আরো বেশি দুঃখ পায় আর তার ভেতরে প্রতিহিংসার আগুন আরো বেশি জ্বলে ওঠে। তাই সে রেগে গিয়ে আবারও দানবটির সাথে লড়তে শুরু করে। এরপর সে দানবটিকে নিচে ফেলে তার শরীরে অনবরত চাকু দিয়ে আঘাত করতে শুরু করে। এমনকি সে তার চোখের মধ্যেও চাকু দিয়ে আঘাত করে। কিন্তু দানবটা এত কিছুর পরেও মারা যায় না। সে ইয়ংকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ মারে। এখানে আমরা দেখতে পাই নৌকায় থাকা সমস্ত মানুষ মারা গিয়েছে, শুধু ইয়ং এবং তার গার্লফ্রেন্ড সুজি বেঁচে রয়েছে। তারপর হঠাৎ করে পানির মধ্য থেকে দানবের মাথা বেরিয়ে আসে। সুজি সেটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভেবে নেয় তার ভালোবাসার মানুষ হয়তো বা মারা গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই এটা আসলে ছিল দানবটির কাটা মাথা, যেটা ইয়ং তার হাত দিয়ে উপরের দিকে ধরে রেখেছিল। এরপর ইয়ং পানি থেকে বেরিয়ে এসে নৌকায় এসে উপস্থিত হয়। এরপর তারা একে অপরকে আলিঙ্গন করে। ওই দানবটির সাথে সাথে ইয়ংয়ের সমস্ত বন্ধুরা মারা যায়। এখন ইয়ং তাদের সবার কথা মনে করতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।